তাহলে আজকে আমরা শিখে নেব ডিফেক্টিভ রিটার্ন সেকশন 139 subsection 9. These provisions are applicable if the assessing officer considers that the return of income furnished by the assessee is defective. যদি অ্যাসেসিং অফিসার মনে করে থাকেন যে একজন অ্যাসেসি যে রিটার্ন সাবমিট করেছেন সেই রিটার্নটা ডিফেক্টিভ, তখন রিটার্ন অফ ইনকাম শ্যাল বি রিগার্ডেড অ্যাজ ডিফেক্টিভ ইন দ্য ফলোয়িং কেসেস। কোন কোন ক্ষেত্রে একটা রিটার্ন অফ ইনকামকে ডিফেক্টিভ বলা হবে বা ত্রুটিপূর্ণ বলা হবে, এগুলোর নিচে আলোচনা করা হয়েছে 1, 2 এবং 3। এই তিনটে কেসের ক্ষেত্রেই একমাত্র আমরা একটা রিটার্নকে ডিফেক্টিভ বলে ধরে নেব। তো এর মধ্যে দেখা যাচ্ছে 2 নম্বর পয়েন্টটা 2017-18 অ্যাসেসমেন্ট ইয়ার থেকে দিস পার্ট ইজ নো মোর অ্যাপ্লিকেবল হিয়ার। ওকে, তো আমরা এখন 1 নম্বরটা পড়ে নিই। 1 নম্বরে দেখো কি আছে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যেটা বলা হচ্ছে দ্য অ্যানেক্সার্স স্টেটমেন্টস অ্যান্ড কলামস ইন দ্য রিটার্ন অফ ইনকাম রিলেটিং টু কম্পিউটেশন অফ ইনকাম চার্জেবল আন্ডার ইচ হেড অফ ইনকাম, computation of gross total income and total income have not been duly filled in. যদি রিটার্ন অফ ইনকামের মধ্যে যে সমস্ত অ্যানেক্সার্সগুলো আছে, বিভিন্ন স্টেটমেন্টগুলো আছে, যে সমস্ত কলামগুলো আছে, সেগুলো যদি ডিউলি ফিল্ড ইন করা না হয়, অর্থাৎ না ঠিকঠাক করে যদি ফিল আপ করা না হয়, এগুলো কিসের সঙ্গে সম্পর্কিত মোট আয় কম্পিউট করার সময়, সম্পর্কিত প্রত্যেকটা হেডের আয় কম্পিউট করার সাথে, সম্পর্কিত গ্রস টোটাল ইনকাম কম্পিউট করার সাথে, এই সমস্ত প্রত্যেকটা অ্যানেক্সার স্টেটমেন্ট কলাম যদি ঠিকঠাক ফিল আপ করা না হয়, তখন একটা রিটার্নকে আমরা ডিফেক্টিভ রিটার্ন বলে থাকবো। এবং অবশ্যই সেটা যদি অ্যাসেসিং অফিসার মনে করে থাকেন তখনই তাকে ডিফেক্টিভ রিটার্ন বলা হবে। 2 নম্বর পয়েন্টে যেটা আছে সেটা বর্তমানে কিন্তু আর চালু নেই, কেননা অ্যাসেসমেন্ট ইয়ার 2017-18 থেকে এই নিয়মের পরিবর্তন হয়েছে, সুতরাং আমরা এই জায়গাটা পড়বো না। এখানে আমাদের আরো বলে রাখা দরকার এখানে যে 1 নম্বর পয়েন্টে আমরা যেটা পড়লাম, এই জায়গাটা সাধারণত এই ভুলগুলো হয় না, তার কারণ বর্তমানে প্রায় সম্পূর্ণ কাজটাই ডিজিটালি বা ইলেকট্রনিক্যালি করা হয়, অর্থাৎ আমরা অনলাইনে নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে থাকি, সুতরাং এরকম ভুল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এরপরে যদি আমরা 3 নম্বর পয়েন্টে চলে আসি তাহলে দেখতে পাবো the return of income is not accompanied by certain documents like proof of payment of tax, proof of tax deducted at source, audit report under section 44AB, copies of accounts, etc. এই জিনিসগুলোরও এখন আর বর্তমানে আর প্রয়োজন হয় না, কেননা বর্তমানে এই সমস্ত প্রুফগুলো যেমন পেমেন্ট অফ ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, অডিট রিপোর্ট নিডস টু বি আপলোডেড, কিন্তু অন্যান্যগুলো যেমন কপিজ অফ অ্যাকাউন্টস এগুলো অ্যাসেসিকে নিজের কাছেই রাখতে হয়। অ্যাসেসিং অফিসারের যদি প্রয়োজন হয় তখন তারা প্রয়োজন মতো সেটা চেয়ে নেয়, সুতরাং এগুলোকে আর কিন্তু আপলোড করার প্রয়োজন পড়ে না। সুতরাং এগুলোকে আপলোড না করলেও বর্তমান সময়ে কিন্তু একে কোনো একটি রিটার্নকে ডিফেক্টিভ রিটার্ন বলা চলবে না। কিন্তু however tax audit return under section 44AB shall have to be submitted electronically within due date as specified in the above section before the submission of return of income submit করার আগে under section 44AB tax audit report, this one is not return, it's report কিন্তু সাবমিট করতে হবে, এবং এই সাবমিশন যদি না হয়ে থাকে তখন কিন্তু একটি রিটার্নকে ডিফেক্টিভ রিটার্ন বলা যেতেই পারে। এখন কথা হলো, একটা রিটার্ন ডিফেক্টিভ রিটার্ন সেটা একজন অ্যাসেসিং অফিসার একজন অ্যাসেসিকে জানাচ্ছে, একজন অ্যাসেসিং অফিসার জানতে পারছে যে এই রিটার্নটা ডিফেক্টিভ রিটার্ন। এরপরে অ্যাসেসিং অফিসারের দায়িত্ব হচ্ছে টু ইন্টিমেট দ্য ডিফেক্ট টু দ্য অ্যাসেসিং অফিস টু দ্য অ্যাসেসি। যে ডিফেক্টটা অ্যাসেসিং অফিসার জানতে পারলো সেই ডিফেক্টের কথাটা অ্যাসেসিকে জানানো হবে, ইন্টিমেশন অফ ডিফেক্ট। দ্য অ্যাসেসিং অফিসার মে ইন্টিমেট দ্য ডিফেক্ট টু দ্য অ্যাসেসি and give him an opportunity to rectify the defect
within 15 days from the date of such intimation, অ্যাসেসিং অফিসার অ্যাসেসিকে ইন্টিমেট করছে যে তুমি যে রিটার্নটা সাবমিট করছো দেয়ার ইজ a defect or there are some defects and you have to rectify the defect within 15 days of my intimation. তাহলে একটা অপরচুনিটি দেওয়া হলো এসএসসিকে যে তুমি রেকটিফাই করে দাও, তুমি কারেকশন করে দাও যে ডিফেক্টটা আছে। The date may be extended by the assessing officer on an application made by the assessee. এসএসসি যদি অ্যাপ্লাই করে তাহলে 15 দিনের সময় পিরিয়ডটা বাড়িয়ে নেওয়া যেতে পারে যদি অ্যাসেসিং অফিসার মনে করেন যে তার প্রয়োজনীয়তা আছে। তো এখন আমরা জানতে পারলাম যে ইন্টিমেট করে অ্যাসেসিকে জানানো হলো যে ইউ হ্যাভ টু রেকটিফাই দ্য রিটার্ন উইদিন 15 days অর সাম মোর টাইম অ্যাজ অ্যাসেসিং অফিসার মে থিঙ্ক। এরপরে কি আসছে? রিটার্ন ট্রিটেড অ্যাজ ইনভ্যালিড ইফ ডিফেক্ট ইজ নট রেকটিফাইড উইদিন স্টিপুলেটেড ডেট। যে সময়সীমা অ্যাসেসিং অফিসার বেঁধে দিলেন সেই সময়সীমার মধ্যে যদি অ্যাসেসি এই রিটার্নটাকে রেকটিফাই করে পুনরায় জমা না করেন তখন কিন্তু এই রিটার্নটাকে ইনভ্যালিড রিটার্ন বলে ধরে নেওয়া হবে এবং এবং অ্যাসেসিকে এমনভাবে ট্রিট করা হবে যে দ্য অ্যাসেসি হ্যাজ নট সাবমিটেড any return during this assessment year. এরপরে আরো একটা জরুরি আলোচনা যেটা পরীক্ষায় সাধারণত এসে থাকে, ডিফারেন্সেস বিটুইন ডিফেক্টিভ রিটার্ন অ্যান্ড ইনভ্যালিড রিটার্ন। তো এই ক্ষেত্রে দেখো তোমরা এখানে দেখতে পাবে অ্যাকর্ডিং টু সেকশন 139/9 ডিফেক্টিভ রিটার্ন অ্যান্ড ইনভ্যালিড রিটার্ন আর নট সেম। আমরা তো বুঝতেই পারলাম যে ডিফেক্টিভ রিটার্ন আর ইনভ্যালিড রিটার্ন নট সেম। ডিফেক্টিভ রিটার্নের ক্ষেত্রে আমরা একটা সুযোগ পাই যে টু রেকটিফাই দ্য রিটার্ন উইদিন 15 days অফ দ্য ইন্টিমেশন ফ্রম দ্য অ্যাসেসি। আর আমরা যদি রেকটিফাই না করতে পারি, ইফ দ্য অ্যাসেসি ফেলস টু রেকটিফাই উইদিন ডিউ টাইম, তখনই শুধুমাত্র আমরা একটা ডিফেক্টিভ রিটার্নকে ইনভ্যালিড রিটার্ন বলতে পারবো। If the defect is not rectified by the assessee within the specified date, the return will be treated as invalid return. তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাসেসিং অফিসার কর্তৃক প্রদত্ত নির্দিষ্ট সময়ের মধ্যে যদি এই রিটার্নের রেকটিফিকেশন সম্ভব না হয় তখনই তাকে আমরা ইনভ্যালিড রিটার্ন বলবো।